আশাদ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, তোমার কি সব কথায় এমন ঝাঁজ থাকে? না, শুধু অপ্রয়োজনীয় লোকজনের সাথে আমি এমনই। আশাদ মাথা দুলিয়ে আবারও হাসলো। ও জানতো পদ্মর জবাব এমনই হবে, আর বিষয়গুলো খুব এনজয় করছে। তুমি সত্যি অদ্ভুত পদ্ম, এত রাগ কেন? আমাকে কি একটু দয়া করা যায় না? পদ্ম ভীষণ বিরক্ত এই মানুষটার উপরে। ও জানে এই 2 দিনের পরিচয় একটা মানুষ কিভাবে এতটা চিপকু হতে পারে। কেন এই লোক ওর পিছনে পড়েছে? ও তো ভীষণ বড় লোকও না। পদ্ম অনেকটাই ঠোঁট বাঁকিয়ে বলল, দয়া দয়া করা উচিত তাদের ওপর যারা পাগল, আর আপনি তো পুরো পাগলও নন, তবে কিছুটা বাতিকগ্রস্ত। ব্যতিগ্রস্ত বলছো? ভালোই। আর কিছু যোগ করবে? পদ্ম এবার চোখ ছোট করে আশাদের দিকে তাকালো। হ্যাঁ, যোগ করব। আপনি যদি আমাকে বিরক্ত না করেন তাহলে আমি হয়তো একদিন আপনাকে স্বাভাবিক লোক ভাবতে শুরু করব। দরকার হলে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে দিব। তোমার স্বাভাবিকতার সার্টিফিকেট পাওয়াটা কঠিন, বুঝলাম। ঠিক আছে, এবার কিছু খেয়ে দেখি। কি খাবে বলো? পদ্ম আবার মেনু কার্ড তুলে দেখলো, তারপর সরাসরি মুখে কথা এনে বলল, আপনি তো নিজ পছন্দ করে এনেছেন, আপনিই খান। আমি তো শুধু দর্শক। তোমার সাথে কথা বলার জন্য কত মানসিক শক্তি দরকার হয় জানো? মানসিক শান্তি না থাকলে আমার সামনে কেন বসলেন? আমি কি আপনাকে লেজ ধরে বসিয়েছি? নিজের সিদ্ধান্ত নিজেই ভোগ করেন, মাঝে আবার আমাকে টানছেন কেন? পদ্মর মুখে সে বিরক্তির ছাপ থাকলেও আশাদের ঠোঁটের হাসি মুছে গেল না। মেয়েটার তেরামি আর বুদ্ধিদীপ্ত জবাব তাকে আরো মুগ্ধ করে তুলছে কেন জানি। আশার চেয়ারে হেলে বসে একটা ঠান্ডা শ্বাস ফেলল। হাসি গোপন করার কোনো চেষ্টাই করলো না। জানো, তোমার এই কথার তীক্ষ্ণতাই কিন্তু আমার কাছে তোমার সবচেয়ে আকর্ষণীয় দিক। আকর্ষণীয় দিক? হাস্যকর কথা বলছেন। আমার সাথে মজা করছেন, তাই না? মজা নয় পদ্ম, বলো মুগ্ধতা। আশাদের কণ্ঠে কিছু একটা ছিল। না চাইতেও পদ্ম ভ্রুকুটি করে তাকিয়ে থাকলো সামনের মানুষটার দিকে। কথাগুলো ওর জন্য সত্যি অবিশ্বাস্য। তুমি এমন একজন মানুষ যাকে বোঝার জন্য ধৈর্য লাগে। তোমার স্পষ্টবাদিতা, রাগ, তেরামি এসবই আসলে তোমার ব্যক্তিত্বের একটা অংশ, আর আমি সেটাকেই পছন্দ করি। জানো পদ্ম, আমার লাইফে আমি বলতে গেলে হাজার মেয়েকে দেখেছি, কিন্তু কোথাও গিয়ে তোমার মতো কোনো চরিত্র আজই খুঁজে পাইনি। আমার জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং চরিত্র তুমি, তাই তো তোমার বগল দাবায় রাখতে চাচ্ছি। পদ্ম এবার কিছুটা থমকে গেল। এমন প্রত্যক্ষ স্বীকারোক্তি শোনার জন্য প্রস্তুত ছিল না ও। এর আগে কখনো কেউ ওর এত প্রশংসা করেছে বলে মনে পড়ল না। পদ্মর মনে হলো লোকটা কোনো উদ্দেশ্য নিয়ে এইসব বলছে, নয়তো ওর সাথে মজা করছে। তাই চোখে মুখে রাগের ছায়া আনার চেষ্টা করে চিচি করে উঠল পদ্ম। আপনি আমার সাথে মজা করছেন, তাই না? সব বুঝি আমি। এত আবার বোকা না। নিশ্চিত কোনো উদ্দেশ্য আছে আপনার, তা না হলে এসব কথা কেউ কাউকে বলে? তোমাকে বোকা বানিয়ে আমার লাভ কি বলো? সেটা আমি কি করে জানি? আমি কি জ্যোতিষী নাকি যে সব কথা জেনে যাব? পদ্ম কিছুক্ষণ চুপ থেকে বাইরে তাকালো। তার মন বলতে উঠছে চলে যেতে, কিন্তু কেন জানি পারছে না। লোকটা অদ্ভুত, কিন্তু উদ্দেশ্য ধরতে পারছে না। কেউ ওকে গালি দিলে ও ছাড়ার পাত্র না, কিন্তু কেউ প্রশংসা করলে কেমন রিয়্যাক্ট করতে হয় ও আদতে তা জানে না। আসলে নিজের নামে ভালো কিছু শোনার অভ্যস্ত নেই সে, তাই এমনটাই ভাবে। আমার এই কথাগুলো শুনে কি মনে করবেন জানি না, তবে একটা কথা বলতে চাই। মানুষকে না এত সহজে চেনা যায় না, বুঝলেন? প্রতিটা মানুষের চেহারার উপরেও আরও একটা মুখোশ থাকে। তাই আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না সামনের মানুষটি আসলে কেমন। আশাদ মাথা ঝাঁকালো। তোমাকে বুঝতে পারি বলে তো এতক্ষণ ধরে বসে আছি। তুমি হয়তো এসব মজা মনে করছো, কিন্তু আমার কাছে এটা তার চেয়ে অনেক বেশি। পদ্ম এবার একদম চুপ। মেনু কার্ডটা তুলে আবার পড়তে শুরু করলো, কিন্তু মন পড়ে রইল আরশাদের কথাগুলোর ভিতরে। ও নিতান্তই একটা ষোড়শী কন্যা। নিজের কথার প্যাচে কাউকে ফেলতে পারলেও সামনের ব্যক্তিটির মনে যদি কোনো ছলচাতুরি থেকেও থাকে, তা ধরার মতো পরিপক্ক বয়স হয়নি এখনো। তুমি কি ভাবছো পদ্ম? পদ্ম মুখ তুলে তাকালো। ভাবছি কেন আপনি আমার মতো বিরক্তিকর একজন মানুষের সাথে সময় নষ্ট করছেন। তুমি হয়তো বিরক্তিকর ভাবছো নিজেকে, কিন্তু আমার চোখে তুমি এক আশ্চর্য ধাঁধা, আর ধাঁধার সমাধান করতে আমি ভালোবাসি। পদ্ম ভ্রুকুচকে বলল, ধাঁধা? আমি কোনো ধাঁধা নই। আমি পদ্ম, আর খুবই সোজা সাপটা একজন মানুষ। আপনি হয়তো আমাকে নিয়ে বাড়াবাড়ি করছেন। আশাদ এবার গম্ভীর গলায় বলল, বাড়াবাড়ি যদি হয় তাহলে হোক, সমস্যা কি?
সব কিছু তো একতরফা, তাহলে তুমি এত চাপ নিচ্ছ কেন? পদ্মর ঠোঁট কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। আশাদ এই প্রথম পদ্মর মুখে একটা হালকা দ্বিধা দেখতে পেল। পদ্ম একটু থেমে জিজ্ঞেস করলো, সত্যি করে বলুন তো আপনি কি চান? মজা করবেন না প্লিজ। আমি বুঝতে পারছি আপনি সাধারণ কেউ নন, কিন্তু আমার পেছনে এভাবে কেন লেগে আছেন? আমি তো কিছুই করিনি, আমার কাছে তো কোনো টাকা পয়সাও নেই। আপনার কোথাও কোনো ভুল হচ্ছে না তো? তোমার কি মনে হয় না তুমি এত কথা বলো যে আমাকে একটু রেস্ট নিতে দিতে পারো না? আর টাকা পয়সার কথা বাদ দাও, আমি কি তোমার জন্য ব্যাংক খুলছি নাকি? তাহলে ভাইয়া আপনার উদ্দেশ্যটা কি? খোলাসা করে বলুন একটু। কেন জিলাপির মতো ঘুরাচ্ছেন? ধরো তুমি চাইলে আমরা দারুণ বন্ধু হতে পারি। কিন্তু আমি চাই না। তাছাড়া আপনি কি এমন কাউকে পান নাই যে আপনার লেভেলের? আমার মতো নিচু পুটির সাথে দূরত্ব করতে এত আগ্রহ কেন ভাই? মতলবটা কি বলেন তো? নাকি দুনিয়ার মশলাপাতি ফুরিয়ে গেছে? সেটা পদ্ম, এত কথা বলো কেন? আমি শুধু বললাম বন্ধু হতে চাই, আর তুমি এমন রিয়াক্ট করছো যেন তোমার কিডনি চাইছি। কিডনি চাইলেও সমস্যা ছিল না ভাইয়া, আমার কিডনি একদম ফ্রেশ, লো মাইলেজ। এমন কিডনি পেলে আপনিই বরং ধন্য হয়ে যেতেন। কিন্তু বন্ধুতে অনেক সমস্যা। সমস্যা কি বলো তো? আশাদ এবার খুব সিরিয়াস হয়ে জানতে চাইলো, মাহাত নামে এক পাগল আছে, বন্ধুত্ব শব্দ শুনলে তার গায়ে আগুন ধরে যায়। সে জানলে আমার পিঠের ছাল তুলে নেবে, আর আপনার তো রক্তের স্রোত বয়ে যাবে। এই মাহাতটা যেন কে? তোমার কাজিন, কিন্তু বারবার তার নাম নেও কেন? আর সে কি সত্যি এত ডেঞ্জারাস? বললাম তো পাগল, একদম বদ্ধ পাগল। খতরনাক ডেঞ্জারাস পাবলিক, বলতে গেলে সাইকো। আশাদ গম্ভীর ভাব নিয়ে বলল, তাহলে তাকে খোলা ছেড়ে রেখেছো কেন? আর আমাদের বন্ধুত্বে তার কি এত সমস্যা হবে? পদ্ম ধৈর্য হারিয়ে, আরে মিয়া, আপনি দেখি আজব পাবলিক, এত ঘ্যাচান কেন কথা? আমি সহজ বাংলায় বলছি, আপনি বুঝতে পারছেন না? আশাদ কনফিউজড হয়ে জিজ্ঞেস করে, এটা তোমার সরল বাংলা, তোমার বাংলা এত গোলমেলে কেন? পদ্ম দীর্ঘশ্বাস ফেলে। কারণ আমার জীবনটাই গোলমেলে ভাইয়া, তার উপর আপনি এসে আরো গোলমাল পাকাচ্ছেন। তুমি কি সোজা কথার সোজা জবাব দিতে পারো না? না, পারছি না। কারণ আমি খাম্মা না। আপনার সোজা কথা শোনার হলে খাম্মার দলে যুক্ত হন। আচ্ছা, সব বাদ দাও, আশাদ হাল ছেড়ে বলল, চলো কিছু খাই। তোমার এই বক বক শুনতে শুনতে আমার একেবারে বাঘের মতো খিদে লেগে গেছে। আপনি খান, আপনার খাউন। আমার পেট খারাপ, তাই পেট লোড নিতে পারবে না। এখানে ছেড়ে দিয়ে কাপড় ভরিয়ে ফেললে কে দয়া নেবে বলুন? আশাদ এবার অসহিষ্ণু হয়ে মনে মনেই ভাবল, হ্যাঁ, এবার সত্যি মনে হচ্ছে আমার মাথা খারাপ হয়ে যাবে। এই মেয়ে কি সত্যি এমন, নাকি আমাকেই ইচ্ছে করে এমন উদ্ভট সব কথা বলে টর্চার করছে? আশাদ এত মানুষ সামলেছে, এমনকি নামকরা বড় বড় সাংবাদিকদের কথার জালেও নিজেকে সামলে রেখেছে, অথচ এই একটা মেয়ের সামনে এসে ওকে বারবার ন্যাকানি জবানি খেতেই হচ্ছে। ওর মনে হচ্ছিল এই মেয়েটা বুঝি আর সাথে ধৈর্য পরীক্ষা নিতে বসেছে। আশাদের অবস্থা দেখে পদ্ম নরম কণ্ঠে বলল, আপনার মতো মানুষের এত রাগ কেন ভাই? আমি তো বললামই আমার পেট খারাপ। কি এমন মহাপাপ হলো যে খাওয়ানোর কথা শুনে এমন একটা বাজে চেহারা বানাচ্ছেন? দেখো পদ্ম, আমি বড় বড় মানুষের কথাও হেসে হেসে সহ্য করি, কিন্তু তোমার এই কথা আর হাসি তামাশার মধ্যে আমি বুঝে উঠতে পারছি না তুমি সিরিয়াস নাকি খেলার ছলে আমায় ঘোরাচ্ছ। ভাইয়া, এটাই তো আমার প্রাকৃতিক অবস্থা। আপনার জন্য যদি আমার সিস্টেম পাল্টাতে হয় তাহলে তো সেটা ভীষণ অন্যায় হবে, তাই না? আশাদ মাথা নাড়ল। পদ্মর মতো মেয়ের সাথে স্বাভাবিক কথোপকথন সম্ভব কিনা সেই উত্তর সে তখনও খুঁজছিল। সেই দিন আর তাদের খাওয়া হলো না। আশাদ পদ্মকে বাড়ির কাছে রাস্তায় নামিয়ে দিতেই মেয়েটা তাইরে নাইরে করে নাচতে নাচতে সুন্দর হেঁটে চলে গেল। অথচ আশাদ মন থেকে চেয়েছিল পদ্ম যাওয়ার আগে কিছু বলুক, অন্তত সাবধান বাই এইটুকু। কিন্তু আফসোস, হাজারো ইচ্ছের মধ্যে এই সাধারণ ইচ্ছেটুকু তেমন দাম পেল না। আশাদের ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো। সে আজ আর কোথাও যাবে না। ড্রাইভারকে বলল গাড়ি বাড়ির দিকে নিয়ে ঘোরাতে, আজকের দিনটাও বাড়িতেই কাটাবে। আর ভাববে এই মেয়েটার প্রতি আশাদ কেন হঠাৎ এত আগ্রহ দেখাচ্ছে। পদ্ম নিচে দুলে বাড়িতে প্রবেশ করলো। মনটা আজ বেশ ফুরফুরে তার, আশাদকে আচ্ছা মতো জব্দ করতে পেরে।
যেন নিজের মধ্যেই একটা বিজয়ের হাসি হাসলো মনে মনে। শখ কত লোকটার, এমন বড় ধামড়া মানুষ হয়ে এসে ওর সাথে বন্ধুত্ব করতে চাইছে। ভাবলেই পদ্মর হাসি পায়। কি মনে করেছে এই লোকটা? পদ্ম কি বাচ্চা? ও নিশ্চিত আরশাদ কোনো স্বার্থসিদ্ধির জন্যই এমন করছিল। হয়তো তাকে পটিয়ে নিজের কোনো কাজ হাসিল করতে চায়, কিন্তু সে জানে না পদ্ম কী জিনিস। আজকের ঘটনার পর হয়তো আরশাদ চাইলেও পদ্মকে ভুলতে পারবে না। নিজের মতো জিতে গিয়েই পদ্ম বাড়িতে ফিরল। বাড়িতে ঢুকতেই দেখা হলো মামি জাবেদার সাথে। জাবেদা চুপচাপ তাকিয়ে রয় কিছুক্ষণ পদ্মর দিকে, তারপর চোখ সরিয়ে নিয়ে চলে যায় নিজের রুমের দিকে। পদ্ম বিষয়টা এড়িয়ে যায়। আগে মামিকে এসব ব্যাপারে বোঝানোর চেষ্টা করতো, খারাপ লাগতো বলে, কিন্তু এখন আর এসব নিয়ে ভাবে না। কারণ পদ্ম বুঝে গেছে মামিকে বোঝানোর চেষ্টা করে লাভ নেই, মামি তো কিছুই বুঝতে চায় না। পদ্ম নিজের রুমে ঢুকতেই থমকে দাঁড়ালো। রুমের ভেতরে আগে থেকেই কেউ বসে আছে। ভালো করে তাকিয়ে দেখে মাহাত, কিন্তু মাহাত ভাই এখন বাড়িতে কেন? পদ্ম অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়। মাহাত সোফায় বসে আছে। ঘরের নীরবতায় যেন আরো ভারী হয়ে উঠেছে তার উপস্থিতি। তার চোখের দৃষ্টিতে গভীর এক শূন্যতা, মুখে এক ধরনের কঠিন গাম্ভীর্য। পুরো ঘরটিতে একটি চাপা উত্তেজনায় যেন থমকে আছে। পদ্ম ঘরে ঢুকে মাহাতকে দেখে প্রথমে একটু অবাক হয়েছিল, তবে অবাক হওয়াটাই বেশিক্ষণ টিকলো না ওর। বরং মুখে একগাল হাসি এনে বলল, তুমি কখন এলে মাহাত ভাই? ভালোই হয়েছে। শোনো, আজ ক্লাসে কি মজার ঘটনা ঘটেছে সব তোমাকে বলবো। দাঁড়াও, আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি। মাহাত কিছু বলার সুযোগ পেল না। পদ্ম তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একদম ঝকঝকে তকতকে হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে এলো পদ্ম। মুখে স্বাভাবিক উচ্ছ্বাস, তবে বেরোই দেখতে পেল মাহাত ঠিক আগের মতোই বসে আছে, একই রকম গম্ভীর মুখে। গভীর চিন্তার ছাপ ভেসে উঠেছে তার চোখে মুখে। পদ্ম বেশ অবাক হলো, এতক্ষণ ধরে সে এমন চুপচাপ কেন? চোখে এক ধরনের প্রশ্ন পদ্মর। সাধারণত মাহাত ওকে দেখে কথা না বলে থাকতে পারে না, কিছু না কিছু জিজ্ঞেস করেই চলে, কিন্তু আজ এত নীরবতা কেন? পদ্ম আচানক মাহাদের পাশে গিয়ে বসে পড়ে। মুচকি হেসে বলল, তুমি রোবট হয়ে গেছো নাকি মাহাত ভাই? একদম দেখি কথা বলছো না। দাঁড়াও, তোমাকে হাসানোর ব্যবস্থা করছি। তারপর স্কুলের কিছু মজার গল্প বলতে শুরু করলো পদ্ম। ক্লাসের বন্ধুরা কিভাবে মজা করলো, কিভাবে স্যার রাগ করে শেষে নিজেই হেসে ফেললো। সব বলতে বলতে পদ্ম নিজেই হেসে লুটি টুটি খাচ্ছিল মাহাদের গায়ের উপরে। কিন্তু আশ্চর্য, মাহাদের মুখে একটুও হাসি ফুটল না। পদ্ম প্রথমে ভাবলো হয়তো সে মন দিয়ে শোনেনি, তাই গল্প থামিয়ে তার দিকে তাকিয়ে আর দেখলো মাহাত তখনও গম্ভীর। কিছু একটা যেন তার ভেতর থেকে চেপে ধরেছে। গভীর চিন্তায় ডুবে আছে মানুষটা। হঠাৎই সে নীরবতা ভেঙে মাহাদের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। তার গলায় ছিল এক ধরনের অভিযোগ আর বেদনা ভরা স্বর। কোথায় ছিলি তুই এতক্ষণ ফুল? পদ্ম চমকে উঠল। মাহাদের এমন গলা আগে কখনো শোনেনি ও। যেন কথার আড়ালে আরও অনেক কিছুই লুকানো। যেন তার এই প্রশ্নের উত্তর শুধু কথায় নয়, প্রমাণ করেও দিতে হবে। পদ্ম বিভ্রান্ত হয়ে গেল। এত সাধারণ একটা প্রশ্ন, তাহলে এমন গভীরতা কেন? পদ্ম কিছুক্ষণ চুপ করে রইল, কি বলবে বুঝে উঠতে পারছে না। তারপর মৃদুস্বরে বলল, আমি তো স্কুলেই ছিলাম, তারপর একটু ঘুরে বাড়ি ফিরলাম। কিন্তু তোমার হঠাৎ এই প্রশ্ন কেন মাহাত ভাই? কিছু হয়েছে? মাহাত তার চোখ দুটো সরাসরি পদ্মর চোখে স্থির করে রাখলো। সেই গভীর চোখের মধ্যে কিছু একটা খোঁজার যেন স্পষ্ট। পদ্মর মনে হলো মাহাত যেন নিজের কোনো ভয় বা আশঙ্কা মুছে ফেলতে চাইছে। পদ্ম, তুই কি জানিস তুই আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ? মাহাতের গলায় এবার মোলায়েম হইলেও দৃঢ়। তোর কোনো কিছুতে আঘাত আসুক সেটা আমি ভাবতেও পারি না, কিন্তু তুই যদি নিজেই নিজের নিরাপত্তা নিয়ে উদাসীন থাকিস তাহলে আমি কি করবো বল? পদ্ম এবার সত্যি ভ্যাবাচাকা খেয়ে গেল। মাহাদের চোখের গভীরতা আর কথা শুনে তার বুকের ভেতরে হালকা অস্বস্তি আর উষ্ণতা মিশে গেল। তুমি এতটা ভাবছো কেন মাহাত ভাই? আমি তো ভালো আছি, কোনো সমস্যা নেই। মাহাত কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল, তারপর গভীর শ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুই ভালো থাকলেই হলো। তবে মনে রাখিস, তুই যেখানেই থাকিস আমি সব সময় তোর পাশে আছি। পদ্ম প্রথমবারের মতো মাহাদের কথা গভীরভাবে নিল। হয়তো এই গভীরতা শুধু কথাই নয়, অনুভূতিরও। মাহাত এক মুহূর্ত চুপ করেছিল, তারপর হঠাৎই সরাসরি প্রশ্ন করলো, ছেলেটাকে পদ্ম? পদ্ম থমকে গেল। তার হাতে ধরা মাহাদের ফোনটা কাঁপতে শুরু করলো যেন। কোন ছেলেটা মাহাত ভাইয়া? যে ছেলের সাথে তুই এতক্ষণ রেস্টুরেন্টে বসে গল্প করছিলি। মাহাদের চোখের পাতা উত্তাপ পদ্মকে এক মুহূর্ত স্থির করে দিল। তবে কিছুক্ষণ পরই সে হড়বড় করে বলল, তো তুমি কি করে জানলে? মাহাত কপাল কুঁচকে তাকালো, ঠোঁট চেপে রাখলো একদম শক্ত করে। প্রশ্নটা আমি করেছি আগে, উত্তর দে পদ্ম। পদ্ম একবার তার ফোনের দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে নিল। গলার স্বরটা এবার চাপা হয়ে এলো।
আসলে এটা সেই মানুষটা যার সাথে তুমি সেদিন আমাকে দেখেছিলে। মাহাত ঠান্ডা গলায় বলল। তার সাথে তুই আজ রেস্টুরেন্টে কি করছিলি? পদ্ম কিছুক্ষণ চুপ করে রইল। তার মনে হলো সব কথা বলে দিলেই হয়, কিন্তু এই মুহূর্তে সত্যিটা বলার সাহস যেন ভেতরে নেই। সে একটু ইতস্ত করে বলল। আসলে মাহাত ধৈর্য ধরে বলল। আসলে কি পদ্ম? তুই কি তাকে চিনিস? পদ্ম মাথা নাড়ল। ওর কণ্ঠস্বর যেন আরো নিচু হয়ে গেল। না, তেমন কেউ নয়, আমি তো বললাম একবার দেখা হয়েছে মাত্র। মাহাত কড়া নজরে তাকালো। এবার তার ভ্রু দুটো বাঁকা হয়ে উঠল। দু একবার দেখা মানুষটার সাথে তুই রেস্টুরেন্টে চলে গেলি? কি ব্যাপার পদ্ম? কোনো কিছু লুকানোর চেষ্টা করছিস না তো? পদ্মর ভেতরে একটা অদ্ভুত কাঁপুনি শুরু হলো। ও মাথা তুলে তাড়াতাড়ি বলল। না মাহাত ভাই, আমি কিছু লুকাচ্ছি না। তার কিছু কথা ছিল নাকি আমার সাথে, তাই। কথা ছিল? কি কথা? তার আবার কি কথা থাকতে পারে তোর সাথে? মাহাদের কণ্ঠে তীক্ষ্ণতা বাড়ল। পদ্ম মাথা নিচু করে চুপ করে রইল। তার মনে হলো নিজের সব কথা বলে ফেললেই তো হয়, কিন্তু এত সহজে নিজেকে উন্মোচন করতে তার মন চাইছিল না। মাহাত বসে রইল পদ্মের নিরুত্তর মুখের দিকে তাকিয়ে। চুপচাপ সেই মুহূর্ত যেন এক ঝড়ের ইঙ্গিত দিয়ে যাচ্ছিল। মাহাত ধমকের মতো বলে উঠল। আমি কিছু জিজ্ঞেস করেছি পদ্ম, তোর সাথে তার কি কথা ছিল জবাব দে। মাহাদের উত্তেজিত কণ্ঠে পদ্ম এক মুহূর্ত থমকে গেল। তারপর কাঁপা গলায় বলল। তুমি এভাবে কথা বলছো কেন মাহাত ভাই? আমি কি ভুল কিছু করেছি? মাহাত গভীর দৃষ্টিতে পদ্মর দিকে তাকালো। তার গলায় স্পষ্ট মিশে আছে হতাশা আর রাগ। একজন মানুষ যাকে তুই চিনিস না, জানিস না, পরিচয় মাত্র 2 দিনের, অথচ আজ তুই তার সাথে একটা রেস্টুরেন্টে চলে গেছিস। এরপরেও তুই আমার কাছে এমন প্রশ্ন করছিস? পদ্ম মাটির দিকে তাকিয়ে রইল। তার মুখটা সাদা হয়ে গেছে ইতিমধ্যে। সে নিজেকে সামলে নিচু স্বরে বলল। আসলে মাহাত চোখ সরু করে বলল। আসলে কি? তার সাথে তুই কি নিয়ে কথা বলছিলি? পদ্ম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে বলল। যে সে বলেছিল আমার সাথে বন্ধুত্ব করতে চায়। মাহাত এক মুহূর্ত চুপ করে রয়। তারপর দেখা গেল গলার স্বর আরো গভীর হলো তার। বন্ধুত্ব? একজন অপরিচিত মানুষ তোর সাথে হঠাৎ বন্ধুত্ব করতে চায়, আর তুই সেটা ভাবারও সুযোগ দিলি? তুই জানিস এর মানে কি হতে পারে? পদ্ম কাঁপা গলায় বলল। আমি ভেবেছিলাম সে সত্যি একজন ভালো মানুষ। তার কথাগুলো খুব আন্তরিক মনে হচ্ছিল, তাই আমি। মাহাত গলার স্বর একটু চড়িয়ে বলল। তাই তুই একা রেস্টুরেন্টে গিয়ে বসে তার সাথে গল্প করছিস? পদ্ম, তুই কি এতটাই বোকা? তুই জানিস না এই বন্ধুত্ব কথাটার আড়ালে অনেক সময় কত কিছু লুকিয়ে থাকে? তাছাড়া যদি তার অন্য কোনো উদ্দেশ্য থাকতো তখন কি হতো? তুই কি জানিস সে আসলে কে, কি তার পরিচয়? পদ্ম হতবাক হয়ে মাহাতের দিকে তাকায়। এবার তার চোখের কোণে পানি জমে উঠল। চাপা গলায় বলল। মাহাত ভাই, আমি সত্যি এত কিছু ভাবিনি। মাহাত এক দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। এবার তার কণ্ঠস্বর কিছুটা নরম সুরে ফুটে উঠল। পৃথিবীটা এতটা সহজ না পদ্ম। সবাই তোর ভালোর জন্য কাজ করবে না। তুই যদি এভাবে বোকামি করিস তাহলে অন্য কেউ সুযোগ নেবেই। তুই কিভাবে এমন কিছু করতে পারলি আমার সাথে একবারও না বলে? ভবিষ্যতে কখনো এমন করবি না। অপরিচিত কারোর সাথে কোথাও যাওয়া তো দূরের কথা, কথা বলার আগে 2 বার ভাববি। পদ্ম মাথা নিচু করে চোখের পানি মুছে পড়ল। আমি আর কখনো এমন ভুল করব না মাহাত ভাই, আমি সত্যিই দুঃখিত। মাহাত চুপ করে বসে রইল। পদ্মর দিক থেকে চোখ সরালো না। ভিতরে যেন এক অদ্ভুত অস্থিরতা ঘুরপাক খাচ্ছে মাহাদের। এই সম্পর্কের মধ্যে থাকার অধিকার বোধ আর দায়িত্ববোধ দুটোই যেন একসঙ্গে ওকে তাড়া করে ফেলেছে। কিভাবে পদ্মকে রক্ষা করবে, কিভাবে ওকে আরো সচেতন করে তুলবে, এসব ভেবে ভেবেই ওর মন ভারাক্রান্ত হয়ে উঠছে ক্ষণে ক্ষণে। খান পরিবারের কাপড়ের ব্যবসা দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদের সুসজ্জিত ও নামকরা শোরুম রয়েছে, যা ফ্যাশনপ্রেমী মানুষের কাছে বেশ পরিচিত। কয়েক বছর আগে তাদের ব্যবসা আরও সম্প্রসারণের লক্ষ্যে নিজস্ব কাপড় তৈরির ফ্যাক্টরি চালু করা হয়। ফ্যাক্টরিতে আধুনিক প্রযুক্তি এবং অভিজ্ঞ কর্মীদের সহায়তায় উন্নত মানের কাপড় উৎপাদন করা শুরু হয়। সম্প্রতি তারা নিজেদের ডিজাইন করা কাপড় দিয়ে পোশাক তৈরির একটি নতুন বিভাগ চালু করেছে। সেই সঙ্গে একটি অফিসও প্রতিষ্ঠা করেছে মাহাত, যেখানে পোশাকের নতুন ডিজাইন এবং বাজারজাতকরণের কৌশল নিয়ে পরিকল্পনা করা হবে। আর এই উদ্যোগের মাধ্যমেই তারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে নতুন ধারা আনতে চাইছে। আজ মাহাত কয়েকজন সম্ভাব্য ক্লায়েন্টদের সঙ্গে ব্যবসায়িক আলোচনার জন্য একটি রেস্টুরেন্টে বৈঠকে বসেছিল। আলোচনা এগোচ্ছিল ব্যবসার নতুন পরিকল্পনা নিয়ে। আলোচনা চলাকালীন একসময় মাহাত হাত মুখ ধুতে ওয়াশরুমের দিকে যাওয়ার পথে হঠাৎ তার চোখ পড়ে রেস্টুরেন্টের প্রাইভেট এরিয়ায় বসে থাকা একজন নারীর দিকে।
সে চমকে ওঠে, কারণ এই রানী তার পরিচিত। প্রথমে মাহাত ভেবেছিল হয়তো এটা তার কল্পনা, পদ্ম এখানে কিভাবে আসবে। তবে কিছুক্ষণ তাকিয়ে বুঝতে পারে এটা পদ্মই, ভুল হওয়ার কোনো উপায় নেই। নিজের পরিচিত পদ্মকে সে চিনতে কখনোই ভুল করবে না। কিন্তু প্রশ্ন